হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আমি তোমাদের সন্দীপ স্যার চলে এসেছি। সামনে এনটিপিসি রেলের পরীক্ষা রয়েছে এবং সেটাকে কেন্দ্র এবং পরবর্তীকালে আরও অনেক ধরনের পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে। তো সেদিকে তাকিয়ে আমি কিছু সার্টেন টপিকের উপর কিছু এক্সপেক্টেড এবং পিওয়াইকিউ এমসিকিউ আজকে করাবো ক্লাস। আশা করি তোমরা এনজয় করবে, ভালো করে করার চেষ্টা করো। দেখো, সরাসরি আমি চলে আসছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটা যেটা বলছে যে জুলাই রেভলিউশন অফ ফ্রান্স কেমন, যে ফ্রান্সের জুলাই বিপ্লব অনুপ্রাণিত করেছে। সিস্টেমটা বোঝো, কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। ফ্রেঞ্চ রেভলিউশন 1789-এ হয়েছিল। এইটা কিন্তু ফরাসি বিপ্লবের কথা বলছে না, তাই না? বিষয়টা হচ্ছে 1789-এর যে ফ্রেঞ্চ রেভলিউশন রয়েছে, সেই রেভলিউশন অ্যাকচুয়ালি ওয়াজ এগেনস্ট, কিসের এগেনস্টে? ওয়াজ এগেনস্ট ওল্ড রেজিম মানে পুরনো যে শাসন ব্যবস্থা। ছোট্ট করে জানাই তোমাদের সকলকে জানার জন্য, সেটা হচ্ছে যে এখানে ওল্ড রেজিম বলছে পুরনো স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের যে শাসনকাল, পূর্ব রাজতন্ত্র, তাকেই বোঝাচ্ছে পুরনো শাসনকাল। ফরাসি বিপ্লব কিন্তু সেই ওল্ড রেজিমকেই কিন্তু ডিস্ট্রয় করেছিল এবং গোটা ওয়ার্ল্ডকে যে তিনটে ম্যাজিক ওয়ার্ড দিয়েছিল সেটা হচ্ছে তোমার ইকুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড ফ্রেন্ডশিপ। স্বাধীনতা, সাম্য এবং বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ। এবং এই যে ওয়ার্ডগুলো, এইটা কিন্তু বিশ্বের অপামর জনগণকে কিন্তু এটা ইন্সপায়ার করেছিল, অনুপ্রাণিত করেছিল, ফ্রিডম হতে ইন্সপায়ার করেছিল। এবং বন্ডেজ মানে হচ্ছে ফ্রি ফ্রম বিভিন্ন ধরনের যে কলোনিয়াল যে রুলগুলো রয়েছে, যারা যাক ব্রিটিশ ভারতবর্ষ যে একসময় ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার একটা অক্সিজেনও কিন্তু এই ফরাসি বা ফ্রান্স রেভলিউশন কিন্তু অক্সিজেন জুগিয়েছিল। এইবার দেখো, নট অনলি ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের পরে, বিশেষ করে নেপোলিয়নের শাসনকালের পরে ফ্রান্সে কিন্তু সেই পুরনো যে রাজতন্ত্র রয়েছে সেটা কিন্তু কিছু সময় হলেও ফিরে এসেছিল। এবং সেটা উৎখাত করার জন্যই কিন্তু 1830 সালে কিন্তু এই জুলাই মাসের মোটামুটি 26 থেকে 29শে জুলাই, টাইমিংটা লক্ষ্য করো প্রত্যেকে, 1830 26 to 29 জুলাই, অর্থাৎ জুলাই মাসে এই রেভলিউশনটা হয়েছিল। তার মানে হচ্ছে প্রথম রেভলিউশনটা ওল্ড রেজিম মানে পুরনো শাসন ব্যবস্থার এগেনস্টেও যেমন হয়েছিল, তেমনি জুলাই বিপ্লবটাও কিন্তু দ্বিতীয়বারের জন্য সেই স্বৈরতন্ত্রকে উৎখাত করার জন্য হয়েছিল। এই যে দ্বিতীয়বার কথাটা ব্যবহার করলাম না, তার মানে এই জুলাই বিপ্লব কিন্তু অল্টারনেটিভলি নোন টু আস অ্যাজ সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন, তার মানে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা যায়। তোমাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি ইউরোপিয়ান হিস্ট্রির এই ইনফরমেশনগুলো দিচ্ছেন কেন? পড়াচ্ছেন তো ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, ইন্ডিয়ান হিস্ট্রি পড়াচ্ছি, কিন্তু দেখো ওই যে বললাম স্টার্টিংয়ে যে ডব্লিউবিসিএস বা এনটিপিসি রেল ছাড়াও যে অন্যান্য চাকরি পরীক্ষা, বিশেষ করে এসএসসি সিজিএল টাইপের যে কোয়েশ্চেনে কিন্তু ইউরোপিয়ান কোয়েশ্চেন কিন্তু দেয়, ইউরোপিয়ান হিস্ট্রি থেকে, মডার্ন ইউরোপিয়ান হিস্ট্রি থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। এই ধরনের কোয়েশ্চেনের এই জন্য একটু এই ধরনের ডেটা নিয়ে রাখা ভালো। এগুলো কিছুই না, আপৎকালীন একটা সিচুয়েশন যদি হয়, ধরা যাক জিজ্ঞেস করলো হঠাৎ করে, তখন যাতে আমরা পারি, তার জন্য কিন্তু এইগুলো নিয়ে নেওয়াটা ভালো বা এই ইনফরমেশনগুলো জেনে রাখাটা ভালো। এবার ধরা যাক ভারতবর্ষের যে এই যে বিপ্লবগুলো হয়েছিল, এই ছবিটা পার্টিকুলারলি ফরাসি বিপ্লবের ছবি। আর এই যে ভদ্র মহিলা বা এই যে পতাকাটা উত্তোলন চলছে, এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ, ওল্ড রেজিমের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হিসেবে কিন্তু এটা দেখানো হয়েছে, সিম্বলিক, এই যে পিকচার অফ সিম্বল। কেমন? এইবার দেখো, এই যে ফ্রান্সের যে জুলাই বিপ্লব অনুপ্রাণিত করেছে, এটা অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কাকে? এবার দেখো, একটা জিনিস মনে রাখবে যে ডিরোজিও রয়েছে এবং তার যে অনুগামীরা রয়েছে, ডিরোজিও বা তার যে অনুগামীরা রয়েছে, এই অনুগামীরা কিন্তু
অ্যাকচুয়ালি সেই সময় পুরনো যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা, যে পুরনো হিন্দু সমাজের যে যে সংস্কারটা প্রয়োজন, প্রাচীনপন্থী মেন্টালিটি বা মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কিন্তু এই ডিরোজিয়ানরা কিন্তু আন্দোলনটা করেছিল, তাদের নব্যবঙ্গ আন্দোলন হিসেবে যেটা খ্যাত। এইবার এই যে ডিরোজিয়ান বা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনটা যে করেছিল, এখানে ডিরোজিও বা তার অনুগামীরা ইউরোপের যে ঘটনা থেকে ভীষণ পরিমাণে উদ্বুদ্ধ হয়েছিলেন, সেটা কিন্তু এই জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব। তাহলে অরিজিনাল অ্যান্সারটা কি হবে? ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কেমন? অরিজিনাল অ্যান্সারটা হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো, এটা হঠাৎ করে একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ কেন আনলাম এই ছবিটা, এইগুলোর অ্যান্সারগুলো আগে পড়া করে দেওয়ার আগে একটা জিনিস তোমাদের বোঝাতে চাই। যেমন ধরো, আমরা বাংলায় হয়তো অ লিখি, কেমন? বাংলায় ধরো অ লিখলাম, সেটা হিন্দি বা নেপালি দেবনাগরীতে এইভাবে, সেটা ইংলিশে এইভাবে। অশোকের সময় সেই যে ব্রাহ্মী উল্টো কে টাইপের, কেমন? অশোকের সময় যে ব্রাহ্মী কিছুটা উল্টো কে টাইপের। ভালো করে লক্ষ্য করো, অশোকের টাইমের যে ব্রাহ্মী সেটা হচ্ছে উল্টো কে টাইপের, ইংলিশে এ, হিন্দি বা নেপালি দেবনাগরীতে আ, এবং বাংলায় অ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আমি তোমাদেরকে যে ভাষায় এখন ক্লাসটা নিচ্ছি দ্যাট ইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা। আবার দেখো এখানে কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা যেটা দেওয়া আছে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ অন্য জিনিস, কিন্তু এই যে অ্যালফাবেট ইংলিশের যে বা বাংলার যে অ্যালফাবেট বা হরফগুলো রয়েছে, তার মানে এই গুরুমুখী কিন্তু ল্যাঙ্গুয়েজ না, গুরুমুখী হচ্ছে লিপি। লিপি, লিপি মানে হচ্ছে একটা হরফ। এই যে স্ট্রাকচারগুলো লক্ষ্য করো, এটা যেমন পাঞ্জাবি যে একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওই যে বলে না পাঞ্জাবি ভাষা, আমি সরি, আমি পাঞ্জাবি ভাষার পণ্ডিত নই, জাস্ট একটা ওই শুনে শুনে যেটুকু মনে রাখা, ওয়ে কিঠে এরকম একটা দেখবে বলে, হ্যাঁ হ্যাঁ, তেরি তো কান্টোনিয়া, এরকম একটা যে বলে না ভাষা, হ্যাঁ, বা জো বলে সো নিহাল, যে সৎ শ্রী অকাল, শুনতে বেশ ভালো লাগে যে বাংলা বলছে বা কিছু একটা বলছে, অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবি ভাষা, কিন্তু ওরা যখন লিখবে না, এটা হরফে যখন কনভার্ট হবে, হরফটা হচ্ছে গুরুমুখী। তোমাদের কোশ্চেনটা হচ্ছে কোন শিখ গুরু, যে 10 জন শিখ গুরু আছে, তার মধ্যে কোন শিখ গুরু এই স্ক্রিপ্টের প্রচলন করেছিলেন, পাঞ্জাবি স্ক্রিপ্টের, ল্যাঙ্গুয়েজের যে স্ক্রিপ্ট বা হরফ। এখানে অ্যান্সার হচ্ছে শিখ গুরু অঙ্গদ। সবসময় মনে রাখবে, অবশ্যই শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা গুরু নানক, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে এই শিখ গুরু অঙ্গদ, এই অঙ্গদ কিন্তু গুরুমুখী স্ক্রিপ্ট ইন্ট্রোডিউসের জন্য খুব পরিচিত একটা নাম। কেমন? শিখ গুরু অর্জুন কি করেছিলেন বা হরকিষাণ, এটা আগের দিন ক্লাসেই তোমরা দেখতে পেয়েছিলে, তো এখানে আমি টাইম ওয়েস্ট করছি না, সেগুলো সেকেন্ড বার আলোচনার কোনো প্রয়োজন নেই। যে জিনিসটা বলতে চাইছি বা এই কোয়েশ্চেনটার যেটা মানে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে যে এনসিএম অফ এম কে গান্ধী, প্রচুর প্রচুর ইনফরমেশন আছে এখান থেকে, সেটা জিজ্ঞেস করছে না। কোশ্চেনটা পুরোপুরি হচ্ছে কনসেপ্ট এবং বেসিক, ভালো করে বোঝো, কনসেপ্ট এবং বেসিক, কনসেপ্ট এবং বেসিক। এই কোনো ইনফরমেশন টাইপের কোয়েশ্চেন নয়, কিন্তু এই কনসেপ্ট এবং বেসিক লেভেল। কি বলছে? নন কোঅপারেশন মুভমেন্ট। কি বলছে? ব্রিটিশদের সাথে অসহযোগিতা। দেখবে আমাদের মধ্যে যখন অভিমান হয় না, বাচ্চারা কি করে দেখবে, ছোট ছোট ছেলে মেয়েদের, এই যে দেখবে ক্লাস 1 বা ইউকেজি 1 ইউকেজি 2, মানে নার্সারি লেভেলের বাচ্চাগুলো দেখবে পরস্পর পরস্পরের সাথে যখন একটু মারামারি হলো, পরের দিন ক্লাসে আসবে, আমি তোর মুখ দেখবো না, মানে মুখটা ঘুরিয়ে নিল। আমাদের মতো ম্যাচিউরড পার্সন বা মহাত্মা গান্ধীর মতো ম্যাচিউরড পার্সন নিশ্চয়ই এটা প্রত্যেকটা ভারতবাসীকে বলবেন না, যে যেখানে আপনারা ব্রিটিশ লোকজন দেখতে পাবেন মুখ ঘোরাবেন। তাহলে আন্দোলনটার মানেটা কি? তোর মুখ না ঘুরিয়ে তাদের সাথে অ্যাকচুয়ালি কি করলে ল অ্যান্ড অর্ডারের আওতায় আমি পড়বো না, অথচ তাদের বিরুদ্ধে একটা নিষ্ক্রিয় প্রতিবাদ, মানে উইদাউট আর্মস প্রতিবাদ করছি, কিন্তু কোনো হিউম্যান বডিকে আঘাত না করে। দেখো অনেক সময় আমাদের গুরুজনরা বলে, আমরা অনেক সময় রাস্তাঘাটে প্রচুর পরিস্থিতি হয়, ঝগড়া বেঁধে যায়, গালাগাল দিতে ইচ্ছা করে, মার দিতে ইচ্ছা করে, এইরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে বললাম একটা কথা আছে না, কুকুরের সাথে কে মুখ লড়ে, দেখবে আমাদের মা বাবা বা গুরুজনরা এটা শেখান। তার মানে ভদ্রভাবেও জুতোর বাড়ি মারা যায়। এই সিস্টেমটা ঠিক এক্স্যাক্টলি তাই। অর্থাৎ ব্রিটিশদের ব্যবহৃত কোন রকম কোনো প্রোডাক্ট প্রোডাক্ট মেড
বাই ব্রিটিশ, অর্থাৎ যে কোনো ফরেন গুডস সেটা আমরা রিজেক্ট করছি, বয়কট করছি, ব্যবহার করব না। সমস্যাটা কোথায়? সমস্যাটাই যদি ব্যবহার না করি, তাহলে আমরা যদি জামা কাপড়ের সেন্সেও ধরি, তাহলে আমাদের সেই জামা কাপড় আমরা কিভাবে পরবো, তার অরিজিনটা কি, মানে কিভাবে আমরা সেটা সেখান থেকে পাবো। সুতরাং এইভাবেই কিন্তু চরকার উদ্ভাবন হলো, এবং চরকা দিয়ে পরিষ্কার খাদি মানে সুতির কাপড় তৈরি হলো চরকা দিয়ে। তাহলে সিম্বল বা নন কোঅপারেশন, এর সিম্বলটাই হচ্ছে চরকা অ্যান্ড খাদি। তোমরা বলবে স্যার ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স হবে না কেন? ওটা গান্ধী দর্শন, ওটা গান্ধিয়ান ফিলোসফি, ওটা গান্ধিয়ান মুভমেন্ট, ওটা অন্য জিনিস। আর এখানে সিম্বল বলছে, প্রতীক বলছে। এই যে চিহ্ন দেখবে, চরকার একটা চিহ্ন, আগে বলে না ভারতের জাতীয় পতাকায় দেখবে চরকার, অশোক চক্রের বদলে চরকার একটা ছবি ছিল, তার মানে ওটা একটা প্রতীক চিহ্ন। এটাও তেমনি সিম্বল। সিম্বলটা কি? এনসিএম এর সিম্বল কি? চরকা অ্যান্ড খাদি, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স নয়। আর সত্যাগ্রহটা কেন হবে না স্যার? কারণ এটা তো তার আদর্শ, এটা তার আদর্শ। মানুষ সবকিছু বিসর্জন দিতে পারে কিন্তু আদর্শ বিসর্জন দিতে পারে না, তাই না? এটা তার আদর্শ, মানে আমার চলার পথ অনেস্টি, মানে সত্যাগ্রহ, সত্যের প্রতি আমার অবিচল বিশ্বাস রয়েছে, এটাই হচ্ছে সত্যাগ্রহ। এটা কিসের বেসিসে? ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। সল্ট স্যার কোত্থেকে এলো? দেখো, এই নুনের ওপর ব্রিটিশ কি করেছিল? ট্যাক্স। এবং নুন তো একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। দেখো, একটা রিসেন্ট একটা আর্টিকেল আমি দেখছিলাম যে কলকাতার পলিউশনটা বেড়ে গেছে। তোমাদের ব্যাপারটা হাস্যকর মনে হতেই পারে, বা বলতেই পারো স্যার কি বলছেন, কিন্তু একটা সত্যি, এটা আমারও প্রথম বিশ্বাস হয়নি, বা ভেবে দেখলাম শুধু ওই জিনিস না, অন্যান্য উৎসও আছে পলিউশনের পেছনে। ওয়ান অফ দ্য মেজর যদি বলা হয়, প্রচুর বিরিয়ানির চল হয়েছে। যে দোকান পাচ্ছে রাস্তায় একটা লাল কাপড়ে ঢাকা হাড়ি নিয়ে বসে পড়লো, তারাই বিরিয়ানির সব থেকে বেস্ট কারিগর, আর কেউ নয়, এরকম একটা ভাব। এবং সেই বিরিয়ানিটা যে কাঠের চুল্লিতে রান্না হচ্ছে, বা কাঠ উড ফায়ার বা কয়লার আগুনে, বলা হচ্ছে সেখান থেকে কলকাতার পলিউশনটা হচ্ছে। আরো অনেক কারণ আছে, এটাও একটা ধরা হচ্ছে। ঠিক তেমনি দেখো, এই যে সেই বিরিয়ানি, যে যাই হোক না কেন, পলিউশন হোক না কেন, সেই বিরিয়ানি ততক্ষণ আমাদের ভালো লাগবে যতক্ষণ বিরিয়ানিটা ঠিকঠাক নুন থাকবে। উইদাউট সল্ট কোনো যে বিরিয়ানি, কেন কোনো যে বিরিয়ানিটা একটা উদাহরণার্থে আমি বললাম, যে কোনো প্রোডাক্ট বা কোনো খাদ্যদ্রব্যই দেখবে মুখে রুচবে না যদি না ন্যূনতম সামান্য একটা নুন। তার মানে বলে না যে নুন আনতে পান্তা ফুরোয়। মানুষ কিছু না পেলেও দেখবে রাত্রেবেলা কি করবে? একটু নুন জল ঢালা ভাত মেখে খেয়ে নিল। এটা হতেই পারে, এখানে গরিব বড় লোকের ব্যাপার না, হতেই পারে আমার আজকে ইচ্ছা করছে এইভাবে খেতে। তো নুনটা কিন্তু মাস্ট। তো সেই পেটের লাথি মারা বলে না, তো ব্রিটিশ ব্যাপারটা তাই করেছিল, নুনের ওপর ট্যাক্স। ক্লিয়ার? তো ডান্ডি অভিযান করে সমুদ্র থেকে নুন, সমুদ্রের জল থেকে নুন তৈরি করে সেই সল্ট লটাকে ব্রেক করেছিলেন মহাত্মা গান্ধী। দ্যাটস ওয়াই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অফ মহাত্মা গান্ধী আর সিগনিফাইড অ্যাজ সল্ট, মানে সল্ট হচ্ছে সিডিএম এর ক্ষেত্রে প্রতীক বা সিম্বল। তাহলে সল্টটা কিসের প্রতীক? সিডিএম, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। The basic fundamental difference between NCM and CDM was law and order. NCM কিন্তু লটাকে হাতে নেয়নি বা লটাকে ব্রেক করছে না, সিডিএম লটাকে ব্রেক করছে। তোমরা বলবে উইচ ল? এই যে পড়ালাম, সল্ট ল, বা সল্টের উপর যে ট্যাক্স লটা ওরা করেছিল। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন। এই যে দেখো, সম্রাট অশোক, তার ছবি রয়েছে, একটা সুন্দর একটা কারুকার্যময় ভাস্কর্যের একটা ছবি। When Ashoka adopted Buddhism, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে যাচ্ছি যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটা কনফার্ম যে অবশ্যই আফটার কলিঙ্গ ওয়ার। কনফিউশন করার জন্য অপশনগুলো দেখো, বলছে 2 ইয়ার আফটার কলিঙ্গ ওয়ার, ইমিডিয়েটলি আফটার কলিঙ্গ ওয়ার, ডিউরিং কলিঙ্গ ওয়ার, না নান অফ দি অ্যাবভ। ক্লিয়ার? দেখো, এটার একমাত্র সম্ভব একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তোমরা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করো, মোটামুটি ভাবে তোমরা কিন্তু এখান থেকে উদ্ধার করতে পারবে। কিরকম ভাবে দেখে নাও। দেখো, উনি রাজা হয়েছিলেন ধরা যাক অ্যাপ্রক্সিমেটলি 273 বিসি। তার রাজ্যাভিষেক, করোনেশন, তার করোনেশনটা হচ্ছে 269 বিসি। এটা কতগুলো ডেটা বা তথ্য আমি দিচ্ছি। কলিঙ্গ যে ওয়ারটা হয়েছে, সেই কলিঙ্গ ওয়ার ধরা যাক
261 বিসি। ম্যাক্সিমাম বইতে এটাই দেখবে লেখা আছে, টেক্সট বইতে। আবার বলা হচ্ছে যে তার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কবে? মনে করা হয় যুদ্ধক্ষেত্রে একজন ব্রাহ্মণ বলবো না, বৌদ্ধ পণ্ডিত উপগুপ্ত আসেন এবং তিনি তার ধর্ম, তার উপদেশ বা তাকে থেকে এতটাই সম্মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তো সেটা কথার কথা, কিন্তু তার তো একটা সত্যতা বা বেসিস দরকার। তো বেসিস এটাই যে অশোক কখনোই ডিউরিং কলিঙ্গ ওয়ার বলো বা ইমিডিয়েটলি আফটার কলিঙ্গ ওয়ার তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি। এই কারণটা বা এই ট্রিক্সটা মনে রাখার জন্য তোমরা প্লিজ প্লিজ অ্যাপ্লাই করবে 4+8+2 থিওরি। ইন্ডিয়ান হিস্ট্রিতে বিশেষ করে মৌর্য হিস্ট্রি অশোক যখন পড়বে, অশোকের জীবনের মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দ্য লাইফ অফ অশোক ইজ এইগুলো। এবং এটা মনে রাখার একটাই ফর্মুলা, 4+8+2। হিসাবটা কি? হিসাব হচ্ছে যবে তিনি রাজা হয়েছিলেন তার ঠিক 8 বছরের মাথায় তার করোনেশন হচ্ছে, ঠিক তার 4 বছরের মাথায় করোনেশন হচ্ছে, ঠিক তার 8 বছরের মাথায় কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, এবং কলিঙ্গ যুদ্ধের ঠিক 2 বছরের মাথায়, ঠিক এই 2 বছরের মাথায়, দ্যাট ইজ 259 বিসিতে তার বৌদ্ধ ধর্ম গ্রহণ বা তিনি বৌদ্ধ ধর্মে কনভার্ট হচ্ছেন। এইটা সবসময় মাথায় রাখবে। অন্তত পক্ষে 2 বছর, আরো ভালো করে বলে যে বেশ কিছুটা সময় তিনি নিয়েছিলেন বা তার লেগেছিল তার বৌদ্ধ ধর্মে কনভার্ট হওয়ার জন্য। শুধুমাত্র কলিঙ্গ যুদ্ধে নৃশংসতা, রক্তপাত ভয়াবহ দেখে তার মন গলে গিয়ে হঠাৎ তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হলো, এরকম সরলীকরণ বা পুরনো বইয়ে বা পুরনো পড়াশোনা নিয়ে কিন্তু ওই পুরনো কনসেপ্ট নিয়ে চললে এখনকার দিনে চাকরি পাওয়া যাবে না। আমি বলছি না ইনফরমেশনটা পুরোপুরি আপডেট মানে আগের ইনফরমেশন সব ভুল না, ভুল নয়, ওটা আরো ভালো করে সংশোধন হয়েছে, রেকটিফাই হয়েছে, আপডেট মডেল হয়েছে, পদ্ধতি চেঞ্জ হয়েছে, তার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেনের তরিকা বদলেছে। তোমাকে এখন কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছে তার থেকে ভেরি ইম্পর্টেন্ট কলিঙ্গ যুদ্ধের পর কখন অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অ্যান্ড উই নো দ্যাট তিনি বৌদ্ধ ধর্ম অবশ্যই গ্রহণ করেছিলেন। ধরা যাক ইনি অশোক, ধরা যাক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু সারা বিশ্বকে যেটা তিনি দিয়েছিলেন সেটা কিন্তু কোনো ধর্ম নয়, সেটা ধাম্মা। এই হচ্ছে পালি ভাষায় বলা হয় ধাম্মা, পালি ভাষায় ধাম্মা বলা হচ্ছে। ধাম্মা মানে হচ্ছে কতগুলো সোশ্যাল অ্যান্ড মোরাল কন্ডাক্ট। ভেরি সিম্পল, বাড়ি থেকে স্টার্ট করতে বলছেন। ছোট্ট বলে না যে ফ্যামিলি বা গৃহ, ওটাই হচ্ছে প্রথম আর কি বলা হয় যে শিক্ষার একটা আতুর ঘর, প্রাইমারি। গুরুজনকে রেসপেক্ট দিয়ে কথা বলো, যে কোনো সম্মানীয় বা গুরুজন যিনি রয়েছেন তার সামনে হাম্বল হওয়ার চেষ্টা করতে হবে। এই শিক্ষাটাও উনি দিচ্ছেন, তার এডিক্টে দিচ্ছেন। মানে এই না যে হঠাৎ একদিন এলেন জনগণের প্রজাদের সামনে দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন, একদম নয়। তিনি রীতিমতো আইন করে, তখনকার দিনের আইন বলতে রীতিমতো ইনস্ক্রিপশনে ওগুলো ব্রাহ্মী এবং খরষ্টিতে উনি লিপিবদ্ধ করে গেছেন, সেগুলোর পাঠোদ্ধার হয়েছে। আগেই বললাম বা কোন একটা ক্লাসেও আমি বলেছিলাম যে ব্রাহ্মী যে হরফটা সেটা পাঠোদ্ধার করেছেন জেমস প্রিন্সেপ, ঠিক তেমনি তার যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে সেগুলো পাঠোদ্ধার হয়েছে। সেখানে প্রচুর দেওয়া আছে যে শুধুমাত্র ধর্ম নয়, যেমন ধরো বৌদ্ধ ধর্মের বেসিক প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে মিডল পন্থ বা মধ্যম পন্থা। তা মধ্যম পন্থা কি? না গরম না ঠান্ডা, না খুব রাগী না খুব ঠান্ডা, অর্থাৎ মাঝামাঝি, একটা অ্যাডজাস্টেবল একটা কন্ডিশন। ঠিক আছে, একটা মানিয়ে নেওয়ার একটা ভাব, খুব বেশি রুড নয় আবার খুব বেশি ক্যাজুয়ালও নয়, এরকম না, একটা মোটামুটি একটা সাধারণ ঠিকঠাক। কই সেই মিডল পন্থা বা মধ্যম পন্থার কোনো নিদর্শন অশোকের ধর্মে কিন্তু ওয়াজ অ্যাবসেন্ট। তার মানে অরিজিনাল বৌদ্ধ ধর্ম আর অশোকের যে ধর্ম এইখানটাই আলাদা। অরিজিনাল বৌদ্ধ ধর্ম যেখানে একটা ধর্মের স্তরে রয়ে গেছে ম্যাক্সিমাম জায়গা, অশোক কিন্তু সেটাকে কিন্তু একটা সামাজিক রীতিনীতি আচার আচরণের একটা বস্তু হিসেবে ধরেছেন। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন অশোকান ধাম্মা অ্যান্ড অরিজিনাল বুদ্ধিজম। আর যে বৌদ্ধ ধর্ম উনি গ্রহণ করেছিলেন
2 years আফটার কলিঙ্গ ওয়ার। ট্রিক্স হচ্ছে এইটা, 4+8+2 থিওরি। এইটা মনে রাখলে ক্যালকুলেশন হিসাব পুরো বেরিয়ে যাবে। এবং অশোকের সময় মোস্ট ভাইটাল যে 4টি ইম্পর্টেন্ট যে ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে। তাহলে কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। এই ধরনের ছোটখাটো শর্টকাট ট্রিপস এগুলো জানার জন্য কিন্তু নট অনলি মাই ক্লাস, মানে মাই সাবজেক্টের যে ক্লাসগুলো রয়েছে সেটা ছাড়াও সমস্ত গ্রাসরুট এডুকেশনের অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোও কিন্তু তোমরা সিরিয়াসলি এবং কন্টিনিউ করতে হবে। তাহলেই দেখবে এই ধরনের শর্টকাট ট্রিক্সগুলো তোমরা বা তোমাদের ক্ষেত্রে ভীষণ কাজে দেবে। 5-এর কোয়েশ্চেনটা দেখো, 5-এর কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ কনফিউশন ফিগার। এবারে পিএসসিতে একটা কোয়েশ্চেন এসছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই হুম। কি মুশকিল, ফাউন্ডেশন লগ্নে তো যোগেশচন্দ্র চ্যাটার্জিও ছিলেন, আবার দেখা যাচ্ছে শচীন্দ্রনাথ সান্যালও ছিলেন, কিন্তু অথচ দুজনেরই অপশন দেওয়া আছে। তুমি কনফিউশন হচ্ছেন পিএসসি কোন অ্যান্সারটা নেবে, পিএসসি কোন অপশনটা নেবে সেটার থেকেও বড় কথা আমরা কি ঠিক অ্যান্সারটা করে এসেছি সেইটা মেইন পার্ট। যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই ছবিটা বিবেকানন্দ রকেট, এই কথাটা ঘুরিয়ে অন্যভাবে বিবেকানন্দ বলেছেন বা উপনিষদেও বলা আছে। কি বলা আছে? যেটা বলা আছে বা তার যেটা তিনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে ম্যান মেকিং রিলিজিয়ন, ম্যান মেকিং রিলিজিয়ন, ম্যান মেকিং রিলিজিয়ন, মানব তৈরি ধর্ম। বোঝো বিষয়টা। এবং এটা শুধুমাত্র বিবেকানন্দ বলে নয়, উপনিষদ বলে নয়, প্রত্যেকটা ভক্তিগুরু বা প্রত্যেকটা সমাজ সংস্কারক প্রত্যেকেই কম বেশি, শ্রী রামকৃষ্ণ হোক, বিবেকানন্দ হোক, বা যে কোনো বিখ্যাত কনফিউশিয়ান বলো বা গুরু নানক বলো, হজরত মোহাম্মদ থেকে শুরু করে প্রত্যেকেই, বা গীতায় বলো, এই কথাটা কিন্তু কমন। কিন্তু স্পেসিফিক্যালি হি who has no faith in himself can never faith in God, এই কথাটা কিছুটা হলেও বিবেকানন্দ ঘেঁষা হলেও অরিজিনালি কিন্তু এর প্রবক্তা কিন্তু গুরু নানক, উনি কিন্তু বলে গেছেন। গুরু নানক কিন্তু নিজেদেরকে কখনো শিখ বা শিখপন্থী বলেননি। গুরু নানকের শিষ্যরা পরিচিত হয়ে আছে আমাদের কাছে নানকপন্থী হিসেবে, যে ঠিক আছে তার অনুগামী আমরা। পার্টিকুলারলি শিখ রিলিজিয়ন এই কথাটা কিন্তু বলা যায় না। শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য, মানে ডিসাইপল, অনুগামী। ওকে, পরে কোয়েশ্চেন আসছে। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব বা পরিচিত মহলে এটা শেয়ার করবে, যে গ্রাসরুট এডুকেশনের পক্ষ থেকে যে ডব্লিউবিসিএস এর কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা অফলাইনে সুবিধা যেমন পাবে তেমনি অনলাইনে সুবিধাও পাবে। এবং যে কোনো জিনিসের কোয়ারিজের জন্য বা যোগাযোগের জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করতেই পারো। শুধুমাত্র ডব্লিউবিসিএস বলে নয়, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এনটিপিসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আরো ভেরিয়াস বিভিন্ন যে পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয়ে থাকে, সমস্ত পরীক্ষা বা এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলোর সম্পর্কে জানার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য নিম্নলিখিত এই নম্বরে তুমি বা তোমরা যদি কাউকে রেফার করো তো তাকে পরিষ্কার বলবে যে এই নাম্বারে যেন একটু যোগাযোগ করে নিতে। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে, বাবর প্রোক্লেইম হিমসেলফ এম্পেরর অফ হিন্দুস্তান, অর্থাৎ বাবর নিজেকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ডিক্লেয়ার করলেন কবে নাগাদ? দেখো এই যে ব্যাটেল অফ ভিরা এটা 1519 সালে হচ্ছে, এবং এখানে তিনি কিন্তু কামানের প্রথম কিন্তু ব্যবহার উনি করছেন। ব্যাটেল অফ ভিরা ভারতে আসার সময় প্রথম যে যুদ্ধটার সম্মুখীন উনি হন সেটা হচ্ছে ব্যাটেল অফ ভিরা। ক্লিয়ার? পানিপথের যে যুদ্ধটা হয়েছিল, বাবরের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল অন্যান্যদের, পানিপথের ফার্স্ট ব্যাটেলটা, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1526। এবং পানিপথের এই যুদ্ধ জয়ের মারফত কিন্তু অনেকগুলো সম্মিলিত শক্তিকে কিন্তু তিনি হারিয়েছিলেন। হানুয়ার যে যুদ্ধটা হচ্ছে মূলত রাজপুত গোষ্ঠীর সাথে, যেটা
সালে অ্যাপ্রক্সিমেটলি ঠিক তার পরের বছরে হচ্ছে। এর মধ্যে অড অপশন কোনটা? কনৌজ, কারণ এইটা রিলেটেড টু হুমায়ুন, আমরা এগুলো বাদ দিয়েই দেব। অরিজিনাল অ্যান্সারটা আমি এখানে রাইট দিয়ে বলেই দিচ্ছি যে ফার্স্ট পানিপথ এই যুদ্ধটা জয়ী হওয়ার পর ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল ইনক্লুডিং আপ টু দিল্লি পর্যন্ত কম বেশি কন্ট্রোল ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং বাবর পানিপথের প্রথম যুদ্ধে অপোনেন্টকে হারানোর পর, বিশেষ করে লোদি ডাইনাস্টিকে ধ্বংস করার পর, ইব্রাহিম লোদিকে হারানোর পর নিজেকে কিন্তু হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করছেন। নেক্সট, এই যে ছবিটা দেখছো এটা একটা দরগার ছবি, যে দরগাটা হচ্ছে এইটা শিরিনবা দরগা, মুনতাজিব আল দিন। এইরকম কিছু আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন বা স্ট্যাটিক জিকে টাইপের কোয়েশ্চেন প্রত্যেকটা সাবজেক্টে আসে, হিস্ট্রিও তার ব্যতিক্রম নয়। হঠাৎ এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দেয়, পারাটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। মোটামুটি এই যে মুনতাজিব আল দিনেশ কম বেশি এটা কিন্তু একজন সুফি সেইন্ট। এইটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো তাহলে সুফি সেইন্টদের মধ্যে যে গোষ্ঠীটা খুব বিখ্যাত তারা হচ্ছে চিস্তি। মহারাষ্ট্রের এমন একটা শহর যেখানে চিস্তি সম্প্রদায়ের লোকেদের একটা গ্যাদারিং ছিল, বসবাস ছিল, সেটা হচ্ছে এই খুলদাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলেই আইডেন্টিফাই করতে পারবে যে শিরিন অফ মুনতাজিব আল দিন কোন জায়গায় অবস্থিত, না খুলদাবাদে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট, who proposed the breakdown plan in 1945? মারাত্মক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মারাত্মক কথাটা এই জন্যই বললাম যে এটা অনেকেই ভুল করবে, যে হয়তো পার্টিশন অফ ইন্ডিয়া বা মাউন্টব্যাটেন প্ল্যান বা পার্টিশন প্ল্যান বা থার্ড জুন প্ল্যান। রিমেম্বার এখানে ইয়ার কি দেওয়া আছে, ইয়ার কি দেওয়া আছে, কত সাল দেওয়া আছে? 1945। 1945-এর যে ঘটনাটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে ওয়াভেল পরিকল্পনা বা ওয়াভেল প্ল্যান, এবং পাশাপাশি আমরা জানি সিমলা কনফারেন্স। এবং এই ঘটনাটাই সিমলা কনফারেন্সেরই ছবি এইটা, এই যে অরিজিনাল পিকচার দেখতে পাচ্ছ এটা সিমলা কনফারেন্সেরই ছবি। এই যে ওয়াভেল প্ল্যানটা আমি লিখে দিয়েছি, সরি, ওয়াভেল প্ল্যান, ঠিক আছে, অ্যান্ড সিমলা কনফারেন্স। তো ওয়াভেল প্ল্যান কেন উত্তরটা হবে, এই ব্যাপারটা কি জিনিস? ওয়াভেল পরিকল্পনা অ্যাকচুয়ালি এটা কি জন্য হয়েছিল? প্রপোজ প্রপোজ টু রিজলভ the political deadlock. এটা রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক কথাটা মানেটা কি? কথাটা হচ্ছে যে মনে রাখবে 1943 পর থেকে 1944 অলমোস্ট আর কি, ওই সময় থেকে ভারতের যে মেইন দুটো পলিটিক্যাল পার্টি মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই দুজনের মধ্যে একটা রাজনৈতিক মতানৈক্য চলছিল। মানে কেউ কাউকে বা কেউ কারোর সাথে কোনো রকম বনিবনায় আসতে চাইছিলেন না। এটাকে পলিটিক্যাল ডেডলক বলা হয়, একটা কঠিন টাইম। তো এটাকে রিজলভ করার জন্য, এটাকে সলভ করার জন্যই ওয়াভেল পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেটা 1945 সালে। সেই কারণে এই পরিকল্পনার প্রস্তাব যিনি দিয়েছিলেন সেটা প্ল্যানের যে অ্যাকচুয়ালি যার নামে, অর্থাৎ লর্ড ওয়াভেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে লর্ড ওয়াভেলই অ্যাকচুয়ালি 1945 সালে ওয়াভেল পরিকল্পনার অন্যতম রূপকার বলা যেতে পারে। এবং দ্যাটস ওয়াই ওয়াভেল প্ল্যান অল্টারনেটিভলি নোন টু আস অ্যাজ ব্রেকডাউন প্ল্যান। ক্লিয়ার হলো? এইভাবে জিনিসটা মনে রাখবে। এটা একটা রিচুয়ালস, ছবি দেখে বুঝতেই পারছো অপশন জগন্নাথ টেম্পল হবে। উৎসবটা কি? উৎসবটা হচ্ছে কিচ্ছু না, প্রতি বছর দেখবে যে রথযাত্রা হয়, বা প্রতি বছর যদি সাধারণভাবে ধরো যে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা
তিন ধরনের মূর্তি, যে কাঠের যে মূর্তি, পুরনো মূর্তি, তার চেঞ্জ করার দরকার পড়ে। এই জন্য নতুন রূপে যে দারু ব্রহ্ম, দারু মানে হচ্ছে কাঠ বা কাষ্ঠ, নতুন করে গাছ কাটা, কাঠ সেইভাবে মেজারমেন্ট করে তৈরি করা, সেই কাঠের তৈরি নতুনভাবে জগন্নাথকে সাজানো, সেটাকে বহন করে নিয়ে আসা। আচ্ছা, কাটার সময় যেন যারা কাটছে বা তৈরি করছে সেই সব কারিগরদের কোনো রকম অ্যাক্সিডেন্টলি হোক বা বাই চান্স হোক, কোনোভাবে কিন্তু তারা অ্যাক্সিডেন্টলি মানে হাত কাটতে বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে, অপবিত্র ধরা হয়। আনার সময় যেন কোনোভাবে দাগ বা কোনো রকম ঘষা লেগে জিনিসটা যেন নষ্ট না হয়, সেই দিকে খেয়াল করা হয়। এন্টায়ার যে উৎসবটা দেখো কিভাবে নিয়ে আসা হচ্ছে, এন্টায়ার এই যে রিচুয়ালস, পুরোটাকে নবকলহরা বলা হচ্ছে, রিলেটেড টু জগন্নাথ টেম্পল। এখানে কোয়েশ্চেনটা এই রিলেটেডই। এই যে কোয়েশ্চেনটা দেখছো, হু রোট দ্য বুক দ্য স্টোরি অফ দি ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান স্টেট, ছবিটা দেখতেই পাচ্ছ, বইটার নামই এখানে ইন্টিগ্রেশন অফ দি ইন্ডিয়ান স্টেট। এমন একজনের লেখা বইটা, অপশন দেখে হয়তো আইডিয়া করতে পারছো না, কিন্তু একটা ইনফরমেশন দিয়ে আইডিয়া করবে। অর্থাৎ ইনি কিন্তু অ্যাকচুয়ালি দ্য মেইন আর্কিটেক্ট মানে হচ্ছে প্রধান রূপকার, কেমন, মেইন আর্কিটেক্ট অফ মাউন্টব্যাটেন প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, এইটা মনে রাখবে। তাহলে হু ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট অফ মাউন্টব্যাটেন প্ল্যান, পরিষ্কার হচ্ছে ভিপি মেনন। দ্যাটস ওয়াই দ্য বুক, পার্টিকুলার বুক ওয়াজ রিটেন বাই হুম, ভিপি মেনন। যেমন এই ভিপি মেননই অ্যাকচুয়ালি এই বইটার রূপকার। তো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, তার অ্যান্সার কিভাবে বার করতে হবে, অপশন কিভাবে এলিমিনেট করতে হয়, নতুন নতুন ইনফরমেশন, ছোটোখাটো শর্টকাট টিপস জানার জন্য কিন্তু এই ক্লাসগুলো করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, নতুনদের উৎসাহ করবে। ভালো থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।